নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত ভারতবর্ষের বিপদ কতটা বাড়ল। শেখ হাসিনা দেশ ছাড়লেন, পদত্যাগ করলেন, আওয়ামী লীগের নেত্রী হিসেবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পদত্যাগ করলেন। দুপুর 1:30টার সময় তাকে বাংলাদেশ মিলিটারির তরফ থেকে বলা হয় যে আপনি ইমিডিয়েটলি দেশ ছেড়ে চলে যান, তার কারণ আপনার প্রাণহানির আশঙ্কা আছে। এবং সেই সময় হাজারে হাজারে না লাখে লাখে মানুষ ঢাকায় জড়ো হচ্ছেন। সেনাবাহিনী তার আগে গতকাল রাত্রে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বৈঠক করেন। শোনা যাচ্ছিল সেনাবাহিনী পুরো রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব নেবেন, কিন্তু সেনাপ্রধান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন যে পরবর্তীকালে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সংবাদ মাধ্যমের সামনে বললেন যে সর্বদলীয় একটি জাতীয় সরকার গঠনের দিকে বাংলাদেশ যাবে, কিন্তু আপনারা নিরস্ত্র হন, শান্ত হন, বাংলাদেশকে শান্ত রাখুন। এবং ঢাকার রাজপথ শেষ পর্যন্ত বাংলাদেশ মিলিটারি দখল নিল। এটা তো গেল একটা ঘটনা। শেখ হাসিনা তার বোনকে নিয়ে তিনি সরাসরি রওনা দিলেন এবং শেষ পর্যন্ত গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে ভারতবর্ষে সেখানে তিনি নামলেন। নামার পর যেটা কথা হয়েছিল যে তিনি সরাসরি চলে যাবেন লন্ডনে। ভারতবর্ষের কাছে তিনি কিন্তু কোনো আশ্রয় চাননি, কিন্তু লন্ডনের কাছে আশ্রয় চেয়েছিলেন। সংবাদ মাধ্যমের সূত্রে শেষ মুহূর্তে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি যে লন্ডন বা ইংল্যান্ড শেখ হাসিনাকে তার আশ্রয় দেওয়ার ব্যাপারে অপরাগতা জানিয়েছেন। অর্থাৎ লন্ডন শেষ পর্যন্ত বা ইউনাইটেড কিংডম শেখ হাসিনাকে তার রাজনৈতিক আশ্রয় দেবেন না, এরকম একটি খবর আমরা সংবাদ মাধ্যমে দেখলাম। তাহলে শেখ হাসিনা কোথায় যাবেন? ভারতবর্ষে তো এসে পৌঁছেছেন। একটু ভালো করে খেয়াল করে দেখুন, ভারতবর্ষে ঢাকা থেকে সব থেকে কাছের এয়ারবেস হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতা বিমানবন্দর, কিন্তু কলকাতা বিমানবন্দরে তিনি নামলেন না। তিনি দিল্লি বিমানবন্দরেও নামলেন না। তিনি কোথায় নামলেন? গাজিয়াবাদ, উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামলেন। অর্থাৎ পশ্চিমবঙ্গকেও তালিকার বাইরে রাখলেন, দিল্লিকেও তালিকার বাইরে রাখলেন, ভারতবর্ষকে বিড়ম্বনার মধ্য থেকে বাঁচাতে। এমনিতেই বাংলাদেশে মৌলবাদী শক্তি জামাত, বিএনপি এরা বেসিক্যালি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে সাংঘাতিক বিরোধিতা করতে গিয়ে ভারত সরকারের বা ভারতবর্ষের বিরোধিতা করেছে। এবং বারবার তাদের স্লোগান উঠেছে, তাদের ছাত্র সমাজ স্লোগান তুলেছেন যে ভারত যাদের মামার বাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি। এসব না শুনেছেন, আমি নতুন করে সেটা নিয়ে বলতে চাই না। কিন্তু শেখ হাসিনা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ কিংবা দিল্লি না বেছে গাজিয়াবাদকে বাঁচলেন। এটা শেখ হাসিনা বাঁচলেন না, আমার নিজের ধারণা শেখ হাসিনার সঙ্গে দিল্লির পররাষ্ট্র মন্ত্রকের আলোচনা চলছিল এবং ক্রমাগত আলোচনার ভিত্তিতেই শেষ পর্যন্ত ভারত সরকারই তাকে সহযোগিতা করে। এবং আমার নিজের ধারণা এটা ভারত সরকারই শেষ পর্যন্ত গাজিয়াবাদ স্পটটাকে ফাইনাল করেন এবং সেইখানে গিয়ে হিন্ডন মিলিটারি এয়ারবেস সেইখানে গিয়ে নেমেছেন। এখন প্রশ্ন হচ্ছে, লন্ডন যখন তাকে আশ্রয় দিল না বা ইউনাইটেড কিংডম আশ্রয় দিচ্ছে না যে খবর যদি সত্যি হয়, তাহলে পরবর্তী কার্যক্রম কি হবে? তাহলে শেখ হাসিনার দেশ কোনটা হবে? শেখ হাসিনা কোথায়? লন্ডনে যদি শেখ হাসিনা না যেতে পারেন তাহলে কি ভারতবর্ষেই আশ্রয় নেবেন? এখন দেখুন, ভারতবর্ষ থেকে ভারত সরকার নিশ্চয়ই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, কিন্তু ভারতবর্ষে আশ্রয় নিলে সেটা শেখ হাসিনা বা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে সম্পর্কের পরবর্তী যে সরকার বাংলাদেশে পরিচালনায় আসবেন তাদের সঙ্গে একটা সম্পর্কের অবনতি ঘটবেন। কিন্তু যেহেতু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতবর্ষের দীর্ঘদিনের সেই সময় 71-এর মুক্তিযুদ্ধের সম্পর্ক, পরবর্তীকালে শেখ হাসিনার গত 15 বছর ধরে দেশ চালানোর সময় ভারতবর্ষের সরকারের সঙ্গে তার সৌহার্দ্যের সম্পর্ক, স্বাভাবিকভাবে ভারত সরকার তার পররাষ্ট্র মন্ত্রক চেষ্টা করবে যে শেখ হাসিনাকে যতটা প্রোটেকশন দেওয়া যায়, শেখ হাসিনাকে অন্তত এই মুহূর্তে যেহেতু তিনি লন্ডনে যেতে পারছেন না, যেহেতু ইউনাইটেড কিংডম তাকে যদি আশ্রয় না দেয়, এই খবর যখন সম্প্রচার হচ্ছে তখনও বলতো সেরকমই খবর যে ইউনাইটেড কিংডম তাকে দিচ্ছে না আশ্রয়, তাহলে বিকল্প কোনো দেশের খোঁজ শেখ হাসিনাকে করতে হবে। এবং যতদিন না সেখানে যেতে পারেন ততদিন তাহলে ভারতবর্ষেই তিনি থাকবেন। এটা তো গেল ঘটনার একটা দিক। ঘটনার দ্বিতীয় দিক সেটা হচ্ছে ভারতবর্ষের কি বিপদ বাড়লো? হ্যাঁ, অবশ্যই ভারতবর্ষের বিপদ বাড়লো। তার কারণ দেখুন, যারা বেসিক্যালি বাংলাদেশ সরকারের ক্ষমতায় গেলেন, যে মিলিটারি জেনারেল যিনি প্রেস কনফারেন্স করছেন, তার কনফারেন্সের মধ্যেই শুনলাম সেই বৈঠকে বিএনপি ছিল, জামাতরা ছিল, কিন্তু আওয়ামী লীগ ছিল না। অর্থাৎ আওয়ামী লীগ এখন আক্রমণের মুখে। আওয়ামী লীগের হেড অফিস পুড়ে যাচ্ছে, কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন ঘটনাক্রম
আসছে, ভারতবর্ষে সংবাদ আসছে। ফলে তো আওয়ামী লীগ বাদে যে সরকার বাংলাদেশের ক্ষমতায় আসবে সেই ক্ষমতায় কিন্তু মৌলবাদীদের আধিপত্য থাকবে। এটা বোঝার জন্য কোনো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এখন মৌলবাদীরা যদি বাংলাদেশের সরকারের ক্ষমতায় যায় তাহলে স্বাভাবিকভাবে ভারতের বর্তমান সরকারের সঙ্গে তাদের সম্পর্ক খুব স্বাভাবিক বা খুব ভালো হওয়াটা কিন্তু মুশকিল। এটা আমার নিজের বলতো। ভারতবর্ষে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারের মধ্য দিয়ে চীন এবং পাকিস্তান তার প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। আপনারা জানেন সাম্প্রতিককালে শেখ হাসিনার সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে সাম্প্রতিককালে নরেন্দ্র মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা নিজে এসেছিলেন। শেখ হাসিনার সরকার কিন্তু ভারতবর্ষের সরকারের সঙ্গে নিরবিচ্ছিন্ন ভালো সম্পর্ক রেখে যায়। সাম্প্রতিককালে মংলা যে আছে, ওদের বন্দর আছে, সেই বন্দরের দায়িত্ব ভারতীয় সংস্থার হাতে শেখ হাসিনা সরকার দিয়েছেন। ফলত চীনের আধিপত্য বিস্তারের জায়গাটা অনেকটা আটকে রেখেছিলেন শেখ হাসিনা। এবার শেখ হাসিনা সরকার চলে যাওয়ার ফলে স্বাভাবিকভাবেই সেখানে চীন এবং পাকিস্তান চেষ্টা করবে যে বাংলাদেশকে সেন্টার পয়েন্ট করে ভারতবর্ষকে ডিস্টার্ব করতে, বিরক্ত করতে, এবং সেইখানে কতটা বাংলাদেশের জাতীয় সরকার সাপোর্ট দেবে সেটাই কিন্তু এখন আগামী দিনে দেখার বিষয়। আমি তৃতীয় যে বিষয়টায় আসবো এখানে, আমি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা বলে আমি আপনাদের বলছি যে ভারতবর্ষে বিপদের বাড়ার জায়গাটা হচ্ছে অনুপ্রবেশ। এবার কারা অনুপ্রবেশ হবে? অনুপ্রবেশ দেখুন দুটো গোষ্ঠী আসতে পারে। সেটা হচ্ছে এক নম্বর গোষ্ঠী যেটা আসতে পারে, আমি শুরুতে আপনাদের দেখিয়েছি শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা বলেছেন যে হিন্দুরা 7% আছেন বাংলাদেশে, তারা দেশ ছাড়া হবেন এবং এই পশ্চিমবঙ্গে আসবেন এবং এই পশ্চিমবঙ্গে শরণার্থীর সংখ্যা বাড়বে। সিএ সেই অনুমতি সেটা দিয়েই রেখেছে। ফলত তাদের মাথা গোজার আশ্রয় ভারত সরকারকে বা পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। এটা একটা দিক। শুভেন্দুবাবুর বক্তব্যটা আমি শুরুতে দেখিয়েছি ওই কারণে। দ্বিতীয় যেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি মাথা ব্যথার কারণ, যেটা নিয়ে দীপাঞ্জন চক্রবর্তী তাঁর বক্তব্য আমি রেকর্ড করেছি, আমি সেই বক্তব্যটা আমি আপনাদের কাছে শোনাবো। সেটা হচ্ছে যে দেখুন, এবার টেররিস্টরা যদি এই অনুপ্রবেশের সুযোগটা নেয়, এবার এইখানেই প্রশ্ন আসছে যে 72টা আউটপোস্টে বিএসএফকে জমি দেওয়া হয়নি। ফলত আলটিমেটলি সেই জায়গাগুলো অসুরক্ষিত আছে। সেই সুযোগে যদি আলটিমেটলি ভারতবর্ষকে ডিস্টার্ব করার জন্য সেখানকার জামাত বলুন, উগ্রপন্থীরা বলুন, যদি ভারতবর্ষে পেনিট্রেট করতে শুরু করে, সেইখানেই কিন্তু ভারতবর্ষের আসল সংকট। এই জায়গায় দাঁড়িয়ে তাহলে ভারতবর্ষ কিভাবে মোকাবিলা করবে? কেন পশ্চিমবঙ্গ সরকার ওই 72টা আউটপোস্টে জমি দেয়নি, সেটা নিয়ে দীর্ঘদিন আলোচনা চলছে, শুনেছেন। কিছুতেই পশ্চিমবঙ্গ সরকার কোঅপারেট করছে না। 72টা আউটপোস্টে জমি অ্যাকোয়ার করে পশ্চিমবঙ্গ সরকার যদি ভারত সরকারকে একটু সহযোগিতা করতো তাহলে বিএসএফ সেই জায়গাগুলোকে কভার আপ করে নিতে পারত। এখন সেই অসুরক্ষিত জায়গাগুলো দিয়ে যদি এইবার টেররিস্টরা পশ্চিমবঙ্গে পেনিট্রেট করে এবং পশ্চিমবঙ্গকে বেশভূমি করে যদি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, ভারতের সংকট কিন্তু মারাত্মক বাড়বে। এইটাকে ভারত সরকার কিভাবে মোকাবিলা করবেন? দীপাঞ্জন চক্রবর্তী খুব সুন্দরভাবে বলেছেন, ইমিডিয়েটলি মিলিটারি নামিয়ে বর্ডারগুলোকে সিল করার ব্যাপারে 200% এর কনসেন্ট্রেশন ভারত সরকার দিক। জানি না শেষ পর্যন্ত সেটা দেওয়া হবে কিনা, কিন্তু আমার মনে হয়েছে যে ভারতবর্ষের সবথেকে বড় বিপদ এই অনুপ্রবেশ। তবে সেটা হিন্দু শরণার্থীদের নয়, সেই অনুপ্রবেশ যে অনুপ্রবেশে টেররিস্টরা ভারতবর্ষকে বিরক্ত করার জন্য, ডিস্টার্ব করার জন্য ঢুকতে পারে। বাংলাদেশ সরকারের যদি নিয়ন্ত্রণ বা বাংলাদেশ সরকার যদি লিবারেল হয় টেররিস্টদের ক্ষেত্রে, ফলত সেইখান থেকেই কিন্তু সমস্যাটা ভারতবর্ষের পাকাতে পারে। আমি যখন শেখ হাসিনা দেশ ছাড়েননি তার আগে আজকে সকালের দিকে আমি দীপাঞ্জন চক্রবর্তীকে টেলিফোনে ধরেছিলাম। আমি এই বিষয়টা নিয়ে তার সঙ্গে একটা আলোচনা করেছিলাম, প্রশ্ন করেছিলাম যে দীপাঞ্জনবাবু কী সমস্যা ভারতবর্ষে দেখা দিতে পারে? সীমান্ত অনুপ্রবেশে যদি উগ্রপন্থীদের ঢোকার প্রবণতাটা বেড়ে যায় এবং সেটাকে আমরা মোকাবিলা করব কী করে? 72টা আউটপোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় তো জমি দেননি। তো দীপাঞ্জন চক্রবর্তী তাঁর মতো করে ব্যাখ্যা করেছেন, বলেছেন কেন্দ্রীয় সরকারকেও দায়িত্ব নিতে হবে। এটাকে জরুরি ভিত্তিতে একটা ব্যবস্থা নিয়ে সমস্ত বাংলাদেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে হবে, যাতে বাংলাদেশকে ভিত্তিভূমি করে পাকিস্তান এবং চীন যাতে ভারতবর্ষে না ঢুকতে পারে। আমি এই জায়গায় শুধু দীপাঞ্জন চক্রবর্তীর বক্তব্যটা, আলোচনাটা আমি আপনাদের শোনানোর আগে বলবো কত বড় ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন দেখেছেন। আজকে হাত জোর করে শান্তি রাখার জন্য আবেদন করছেন, কিন্তু 72টা আউটপোস্টে জমি দেননি।
বর্ডার সিকিউরিটি ফোর্সের 50 কিলোমিটার পেনিট্রেশনকে বিরোধিতা করেছেন। কেন ভুলবো? আজকে এই সংকটকালে তো এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই ভূমিকাই তো এই সংকটকে ঘনীভূত আরও করবে নাকি? দেবাঞ্জন চক্রবর্তী এই নিয়ে কি বলেছেন আমাদের? নমস্কার, দীপাঞ্জন দা, সন্ময় বলছি। নমস্কার সন্ময় দা, বলুন। বলছি, বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে, প্রায় শতাধিক মানুষের মৃত্যুর রিপোর্ট পাওয়া যাচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার একটা অন্য আশঙ্কা হচ্ছে, আমি যে আশঙ্কাটা নিয়ে আপনার কাছে বারবার করে আসছি, যে জামাত সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ হয়ে গেছে উইথ দ্য সাপোর্ট অফ পাকিস্তান অ্যান্ড মানে আদার ফরেন ফোর্সেস ইনক্লুডিং চায়না। মানে ভারতকে টার্গেট করে জামাতদের দিয়ে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে বিব্রত করা, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বারবার যে বিষয়টা প্রসঙ্গটা উঠে আসবে, 72টা আউটপোস্ট অসুরক্ষিত রাখার জন্য এই রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জমি দেননি, এখনো জমি দেননি, এবং সম্ভবত সেটা একটা সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং রয়েছে, যাতে সুপ্রিম কোর্টকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করানো যায়। এই পরিস্থিতিতে কি বুঝছেন? মানে আমরা তো, মানে আমি বলছি, আশঙ্কা তো বাংলাদেশের থেকেও ভারতবর্ষের অনেক বেশি। কি বুঝছেন? দেখুন সন্ময় দা, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি প্রথম কথাটা বলবো যে রাষ্ট্রীয় সুরক্ষার থেকে বড় গুরুত্বপূর্ণ বা প্রায়োরিটি কোনো কিছুই হতে পারে না, চাই সেটা রাজ্য সরকারের হোক চাই কেন্দ্রীয় সরকারের হোক। এবার যেখানে প্রশ্ন এসে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের একটা বড় অংশ যে অসুরক্ষিত, যার জন্য রাজ্য সরকার জমি দিচ্ছে না, সে তার জমি নীতির জন্যই হোক বা ইনডাইরেক্ট যে অভিযোগটা আসছে যে মৌলবাদী তোষণের রাজনীতির জন্যই হোক, যে কারণেই হোক, আমার যেটা মূল বক্তব্য, কেন্দ্রীয় সরকার কি করছে? কারণ সবকিছু রাষ্ট্রীয় সুরক্ষা কেন্দ্র রাজ্য সম্পর্কের উপর নির্ভরশীল নয়। সেখানে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গিয়ে বারবার মুভ করে প্রধান বিচারপতিকে সরাসরি কেন নিচ্ছে না আবেদন যে যেভাবে হোক ভারত বাংলাদেশ সীমান্ত আমাদের সুরক্ষিত রাখতে হবে? কারণ কোনো একটি অঙ্গরাজ্যে একটি রাজনৈতিক দল বা শাসক দল তাদের হিডেন এজেন্ডার জন্য যদি একটা এত সংবেদনশীল সুরক্ষার বিষয় যেটা সীমান্ত নিয়ে জড়িত, সেখানে যদি তারা কম্প্রোমাইজ করে, সেখানে যদি তাদের হিডেন এজেন্ডা সফল করবার জন্য তারা কম্প্রোমাইজ করে মৌলবাদী শক্তি বা সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে, সেটা সামগ্রিকভাবে ভারতের জন্য একটা সাংঘাতিক বিপজ্জনক। এটা আমরা বারবার দেখেছি, বারবার আমি বিভিন্ন চ্যানেলে, আপনার চ্যানেলেও বলেছি, লিখেছি যে আল কায়দা, আইসিস, এদের সবার মূল উদ্দেশ্য এখন পূর্ব খোরাসান। পাকিস্তানের পরে ওদের লক্ষ্য ভারতবর্ষ এবং বাংলাদেশ, মায়ানমারকে নিয়ে ওদের সাম্রাজ্য বিস্তার করা বা শরিয়তি শাসনের এলাকা বিস্তার করা। ওদের জন্য সব থেকে বড় বাধা হচ্ছে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, এবং সেখানে ওরা টার্গেট করে নিয়েছে পশ্চিমবঙ্গকে, যেহেতু ওটা বাংলাদেশের সীমান্তবর্তী। তার জন্য যেরকম ভাবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ হচ্ছে, যেটা আমরা বারবার বলেছি, বাংলায় যে বিভিন্ন জায়গায় আমরা মৌলবাদী হস্তক্ষেপ দেখতে পাচ্ছি, অজানা অচেনা মানুষে ভরে যাচ্ছে পশ্চিমবঙ্গ। সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ থেকে লোক ছড়িয়ে পড়ছে, সেটা কর্ণাটক হোক, উত্তরাখণ্ড হোক, দিল্লি হোক, মুম্বাই হোক, এই বাংলাদেশিরা ধরা পড়ছে। টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ হচ্ছে, অন্যান্য রাজ্যে তাদের উপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আপনি এখানে রোহিঙ্গা যে শিবিরগুলো রয়েছে, সেটা পাক সরকার হোক বা দক্ষিণ 24 পরগনা হোক, ওখানে কোনো রেড করতে পারবে পুলিশ? এবং এদের রেশন কার্ড বানিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষে আসার পর পশ্চিমবঙ্গ থেকে, এবং রেশন কার্ডের ভিত্তিতে তারা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তাদের কাছে আধার কার্ড এসে যাচ্ছে, প্যান কার্ড এসে যাচ্ছে। কিন্তু এই যে সমস্যা, যেটা আমরা বারবার বলেছি, বাংলাদেশ ওদের টার্গেট, এবং বাংলাদেশের এই নির্বাচিত সরকার কবে পতন হবে এটা কিন্তু আমরাও লক্ষ্য রাখছিলাম এবং দিন গুনছিলাম যে কোনো দিন এটা হতে পারে, এবং সেটা হয়েছে। এখন যেটা সব থেকে সমস্যার ব্যাপার, যেটা আমার যেটা চিন্তা, দুটো ভাবে সন্ময়দা। এক, এখন সামরিক বাহিনী একটা অন্তর্বর্তী সরকার চালাবে নামে মাত্র কিছু লোককে দিয়ে, কিন্তু কন্ট্রোলটা থাকবে পুলিশ প্রশাসন এবং আর্মির। এখন এই আর্মি তারা যদি স্বচ্ছভাবে বাংলাদেশকে আবার সেই অসাম্প্রদায়িক
লিবারেল বাংলাদেশে নিয়ে যেতে চায়, তার জন্য তারা যদি জেএমবির ওপর, জামায়াতের ওপর, এদের ওপর প্রচন্ড প্রেসার ক্রিয়েট করে, তাহলে এই জামায়াতের লোকরা, মৌলবাদীরা কিন্তু এই পশ্চিমবঙ্গ সীমান্ত যেটা অসুরক্ষিত, সেখান থেকে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ঢুকবে। এবং যদি উল্টোটা হয়, যে এই আর্মি যে জোনটা আসছে তারা যদি ইতিমধ্যেই চীন পাকিস্তানের এজেন্ট হয়ে যায় এবং তারা যদি হাত মিলিয়ে এই জামাতের লোকদের প্রশাসনের মদতে যদি তারা পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে ঢোকায়, সেটাও কিন্তু ভারতবর্ষের জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ এবং বিপদের ব্যাপার। তো এখন এটা কেন্দ্রীয় সরকারের সব থেকে বড় প্রায়োরিটি, ইয়েস্টারডে বেসিস, গতকালকের বেসিসে যেন এই পুরো ভারত বাংলাদেশ বর্ডার যেটা পশ্চিমবঙ্গে রয়েছে সেটাকে সিল করে। তার জন্য যদি ইন্ডিয়ান আর্মিকে ডেপুট করতে হয়, যেখানে যেখানে বিএসএফ এর গ্যাপ রয়েছে সেই জায়গাগুলো কভার করার জন্য, সেটা না করলে আমি অন্তত আশঙ্কা করছি পশ্চিমবঙ্গেও একটা বড় সড়ো কিছু হওয়ার, যেটা আমি বারবার বলেছি। আপনি দেখেছেন যে বাংলাদেশের অভ্যুত্থানের পরে আজকে কলকাতার মাটিতে কেরম ভাবে বাংলাদেশের একদল লোক, তারা ছাত্র নাম নিয়ে তারা প্রসেশন করছে। ভারতবর্ষ বাংলাদেশের মৈত্রী দেশ। বাংলাদেশে এখন একটা সরকার ছিল, আছে, সেখানে যখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার বা প্রাক্তন প্রধানমন্ত্রী বলুন, তার বিরুদ্ধে যখন এত বড় একটা এখানে মিছিল হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কি করছে, তারা কি করে অ্যালাউ করছে? ওনারা কি জানেন না যে এই ঘটনাগুলো ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে প্রচুর বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে? এইগুলো খুব চিন্তার বিষয় সন্ময়দা। নিঃসন্দেহে আমরা নজর রাখছি, কিন্তু সাংঘাতিক চিন্তার ব্যাপার। রাষ্ট্রীয় সুরক্ষার জন্য অত্যন্ত বিপদ সামনে রয়েছে। অনেক ধন্যবাদ দীপাঞ্জন দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।